রাজধানীতে প্রকাশ্যে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ, তবে তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। সোমবার সন্ধ্যা 7:45টায় রাজধানীর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় গোলাম কিবরিয়াকে 7 রাউন্ড গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসেছিলেন গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলে এসে 3 জন দুর্বৃত্ত তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। মাদক বিক্রেতা, সন্ত্রাসী, চাঁদাবাজদের ঠাঁই সারসার মাটিতে হবে না। নির্বাচনী জনসভায় মফিকুল হাসান তৃপ্তি। যশোর থেকে মশিউর রহমান কাজলের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য এবং যশোর 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থা এবং বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। মা বোনদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। শিক্ষিত মেয়েদের উদ্যোক্তা হিসেবে সব ধরনের সহযোগিতা করা হবে। মাদক বিক্রেতা, সন্ত্রাসী, চাঁদাবাজদের ঠাঁই সারসার মাটিতে হবে না। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে বলেন, দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না। সকলেই আমরা বাংলাদেশি। সকলকে একসাথে নিয়ে এলাকার উন্নয়ন করা হবে। তিনি আজ সারসার বাগ আচরা হাই স্কুলে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি ধানের শীষে ভোট দিয়ে সারসার উন্নয়নের সহযোগিতা করার জন্য সকলকে উদ্যোক্ত আহ্বান জানান। বাংলাদেশের সর্বোচ্চ ল্যান্ড বোর্ড, এই ল্যান্ড বোর্ডের উন্নয়ন ঘটাবো, আধুনিকায়ন করব। মানুষ যাতে সহজভাবে ব্যবসা বাণিজ্য মার্কেটটা কি ধানের শেষ, ধানের শীষ, ধানের শেষ, কেনেও কই ধানের শেষ, কমেও কই ধানের শেষ, সামনেও কই ধানের শেষ। আওয়ামী লীগের শাটডাউনের প্রতিবাদে ভালুকায় পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত। ভালুকা থেকে ইমন সরকারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগের ঘোষিত শাটডাউনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি। সোমবার সকালে ভালুকার বাস স্ট্যান্ড এলাকার মেগার মাঠ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত এই কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান। অবস্থান কর্মসূচি শেষে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মেগার মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মিছিলটি পুনরায় মেগার মাঠে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় আলহাজ হাতেম খান বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডাকা সকল কর্মসূচিকে প্রতিহত করতে তারা সর্বদা সজাগ রয়েছে। ভালুকায় যাতে আওয়ামী দোসররা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিক বিবেচনা করে তারা রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন। ময়মনসিংহের ভালুকায় বৃদ্ধ মা বাবাকে ঘরছাড়া করে তালাবদ্ধ করে রেখেছে সন্তান। সুবিচার চান অসহায় পিতা। ময়মনসিংহের ভালুকায় ছেলের নির্যাতনে ঘরছাড়া হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে এক বৃদ্ধ মা বাবা। এমন হৃদয় বিদারক একটি ঘটনা উঠে এসেছে মেদুয়ারি ইউনিয়নের বগাজান গ্রাম থেকে। নিজের সন্তানের হাতে এমন অবমাননার শিকার হয়ে থানায় অভিযোগ করেছেন ওই পরিবারের কর্তা হাফিজ উদ্দিন। পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজ উদ্দিন বয়সের ভারে ন্যূহ্য হলেও জীবদ্দশায় উপার্জিত জমি স্নেহের টানে সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। তবে এতে সন্তুষ্ট হয়নি তার ছেলে আমিনুল ইসলাম আমিন। অন্যান্য ভাইদের তুলনায় নিজের ভাগ আরও বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন তিনি। প্রবাসী ছোট ভাইয়ের অংশ দখলে নেওয়ার লোভে পড়েছেন বলে অভিযোগ পরিবারের। এ নিয়ে পারিবারিকভাবে একাধিকবার আপত্তি জানান বৃদ্ধ হাফিজ উদ্দিন ও তার স্ত্রী। এতে ক্ষিপ্ত হয়ে কিছুদিন আগে বাবা মাকে ঘর থেকে বের করে দেন আমিনুল। শুধু তাই নয়, তাদের বসত ঘরের দরজার বাহির থেকে তালা লাগিয়ে দেন তিনি। এই অমানবিক ঘটনার ন্যায় বিচারের আশায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাফিজ উদ্দিন। স্থানীয়রা বলছেন, পারিবারিক বিরোধ থাকতে পারে, কিন্তু মা বাবাকে ঘর ছাড়া করা অমানবিকতার চরম উদাহরণ। দীর্ঘদিন যার সাথে আমরা কাজ করে আসছি, আমাদের স্বনামধন্য ইউনো মহোদয় উপস্থিত। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল মিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার 18 নভেম্বর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ বিল্লাল হোসেন। সভায় মাদক, চুরি, ছিনতাই, জুয়া এবং কিশোর গ্যাং এর মতো অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত জাহান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান মাসুদ, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াতের সাবেক আমির আবুল কাশেম বিপ্লব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নূরে আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আফসার উদ্দিন মানিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ দৌলত হোসেন ভুইয়া, পল্লী বিদ্যুৎ সমিতির পাকুন্দিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নিতাই দাস এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে পিস্তল সহ 2 এনসিপি নেতা আটক। রংপুর থেকে ওয়াদেদ আহমেদ মিলুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে পিস্তল সহ 2 এনসিপি নেতাকে আটক করেছে স্থানীয় ছাত্র জনতা। সোমবার 17 নভেম্বর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। আটক দুজন হলেন মোহাম্মদ রাগিব ও তুষার। স্থানীয় সূত্রে জানা যায়, রাত 8টার দিকে পার্কের মোড়ের কাউসার একাডেমির সামনে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন এনসিপির স্থানীয় নেতা তুষার ও রাগিব। তবে মুহূর্তেই পরিস্থিতি উল্টো রূপ নেয়। অভিযোগ উঠে তারা উত্তেজিত হয়ে প্রতিপক্ষকে পিস্তল দেখে গুলি করার হুমকি দেন। এ সময় উপস্থিত সাধারণ ছাত্র জনতা ও স্থানীয়রা দ্রুত দুইজনকে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে তাদের গণধোলাই দিয়ে অস্ত্রসহ কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানা যায়। পুলিশ জানায়, আটক দুইজনের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। ঘটনার তদন্ত চলছে এবং কারা অস্ত্র সরবরাহ করেছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানান, বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড শিক্ষার্থী ও জনসাধারণকে আতঙ্কিত করেছে। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। ঢাকার কমলাপুর রেল স্টেশনের ভাইরাল কুলি বাপ্পির দিন কাটছে অনাহারে। ঢাকা থেকে মাসুদ মাহতাবের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। অসংখ্য ভিডিও ও অগণিত ভিউ, কিন্তু বাপ্পির জীবনে যোগ হলো না এক বেলা ভাতের নিশ্চয়তা। আজ সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়ে কথা হলো আলোচনায় থাকা সেই কুলি বাপ্পির সঙ্গে। ভাইরাল হওয়ার পর তার ভিডিও ও সাক্ষাৎকার নিয়ে ইতিমধ্যে বহু টিভি চ্যানেল, ইউটিউবার ও অনলাইন মিডিয়া লাখ লাখ ভিউ সংগ্রহ করেছে। ঝুলিতে এসেছে বিজ্ঞাপনের টাকাও, কিন্তু বাপ্পির নিজের ভাগ্যে জোটেনি একটুকু স্থায়ী সহায়তা। তিনি জানান, কয়েকজন ইউটিউবার ইন্টারভিউ নেওয়ার সময় 50 থেকে 100 টাকা করে দিয়েছিলেন, যা দিয়ে স্টেশনের পথশিশু ছেলে মেয়েদের চা বিস্কুট খাইয়েছেন। নিজের পেটে না দিয়ে অন্যের মুখে তুলে দেওয়া, এটাই হতো তার মানবিকতার পরিচয়। কিন্তু বাস্তবতা আজ নির্মম। ভাইরাল হওয়ার লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। বর্তমানে তার কোনো কাজ নেই। অনাহারে অর্ধাহারে দিন পার করছেন বাপ্পি। তার ইচ্ছে খুবই সাধারণ, কোনো হৃদয়বান ব্যক্তি যদি একটি ছোট চাকরি বা সামান্য ব্যবসার ব্যবস্থা করে দেন, তাহলে তার জীবনটা বদলে যেতে পারে। তিনি আরো জানান, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্ধারিত কুলিদের জন্য লাল পোশাকটি যদি তাকে সরবরাহ করা হয়, তাহলে অন্তত কাজটা করতে সুবিধা হতো। তবুও বাপ্পির হৃদয়ে গোপন বেদনা। স্টেশনে কুলির কাজ আর করতে চাই না, কেউ যদি একটু সহযোগিতা করত। এভাবেই আক্ষেপ করে বললেন তিনি। হয়তো এক ভাইরাল ভিডিও বদলে দিতে পারে কারো ভাগ্য, কিন্তু বাপ্পির জীবনে ভাইরাল হওয়া আজ শুধু বেদনারই গল্প। রাস্তায় আসতে মূলত কথা একটাই, আমার মা নাই। মা থাকলে আমার যে কোনো মূল্য আমার হ্যাঁ একটা কিছু একটা কইরা দিত, কিংবা কি চালানোর ব্যবস্থা করে দিত, কিংবা আমি কাম জানি ওই বিষয়ে কিছু কইরা দিত। আর আমার এখন যে আছে আমার আব্বু, এত আমার মনে করেন 100 টাকাও দিতে রাজি না। খিলগাঁও থেকে নিখোঁজ 3 জন শিশু ফিরল মায়ের কোলে। মাসুদ মাহতাবের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের জনাকীর্ণ প্ল্যাটফর্মে দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছিল 3 ছোট্ট শিশু, সিয়াম, আদম ও নূর মোহাম্মদ। এলোমেলো পোশাক, ক্লান্ত চোখ আর নিখোঁজ হওয়ার আতঙ্কে তারা ছিল সম্পূর্ণ একা। সাধারণ যাত্রীরা শিশুদের অস্বাভাবিক অবস্থা দেখে দ্রুত তাদের ঢাকা রেলওয়ে থানায় নিয়ে যায়।
কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও শিশুরা কোনো ঠিকানা জানাতে পারেনি। পরবর্তীতে রেলওয়ে থানা থেকে যোগাযোগ করা হয় লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লিডর সমাজকর্মীদের সঙ্গে। খবর পেয়ে লিডর সমাজকর্মীরা ছুটে যান থানায়। 9 নভেম্বর 2025 তারিখে 438 নম্বর জিডির মাধ্যমে শিশু 3 জনকে লিডর ট্রানজিশনাল শেল্টার সেতুবন্ধন কমলাপুর শাখায় নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। লিডর সমাজকর্মী মাসুদ মাহতাব জানান, শিশুগুলো যখন আমাদের কাছে আসে তারা প্রচণ্ড ভয় আর অনিশ্চয়তায় ছিল। ধাপে ধাপে কাউন্সিলিং করে আমরা তাদের কথা বলার জন্য স্বস্তি দিই। এরপর বিভিন্ন সূত্র, এলাকার লোকজন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য সংগ্রহের মাধ্যমে অবশেষে তাদের পরিবারের খোঁজ পাই। 17 নভেম্বর 2025 টানা অনুসন্ধানের 8 দিন পর মিলল সেই কাঙ্ক্ষিত ঠিকানা। পরিবারের সঙ্গে যোগাযোগ করে লিডর সমাজকর্মীরা শিশু 3 জনকে নিয়ে তাদের নিজ নিজ বাড়িতে যান। একই দিন ঢাকা রেলওয়ে থানার 930 নম্বর জিডির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিশুদের পরিবারে হস্তান্তর করা হয়। সোনা মসজিদ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাইসাইকেল আটক। চাঁপাইনবাবগঞ্জ থেকে মহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির উদ্যোগে তরুণ প্রজন্ম এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা ও করাগ্রাস হতে রক্ষায় বিজিবি সদস্যরা সীমান্তে সর্বদা সচেষ্ট অবস্থায় দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গতকাল 17 নভেম্বর সন্ধ্যা আনুমানিক 7 ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবি এর সোনা মসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে আনুমানিক 200 গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের কয়লারবাড়ি মোড় হতে 200 গজ পশ্চিমে পাকা রাস্তার উপর নামক এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে। অভিযান পরিচালনার সময় চোরা কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। বর্তমানে আটককৃত নেশাজাতীয় ট্যাবলেটগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, প্রতিবেশী দেশ থেকে যে কোনো ধরনের মাদক দ্রব্যের অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সর্বদা সতর্ক রয়েছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাস্তবায়নের কর্মসূচি। চাঁপাইনবাবগঞ্জ থেকে মহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নবাবগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনার প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদের আয়োজনে সকল সরকারি কলেজের প্রভাষক নিয়ে গতকাল 18 নভেম্বর সকাল 10:30টায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সরকারি অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতি জিও জারির পূর্ব পর্যন্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ সরকারি কলেজ চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, আদিনা সরকারি কলেজ শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সকল সরকারি কলেজের প্রায় 100 জন প্রভাষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। লজ্জা, আমরা নিজেরাও লজ্জিত। বিষয়টি এই পর্যন্ত আসতো না। থাইল্যান্ডের রেস্তোরাঁয় ঘুরে বেড়াচ্ছে মাছ। নাসির মাহমুদ অপুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। থাইল্যান্ডের মধ্যাঞ্চলের একটি সাধারণ মানের রেস্তোরাঁ হঠাৎ করেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। এই রেস্তোরাঁয় খাবার খেতে রীতিমতো লাইন পড়ে যায়। অতিথিরা খেতে এসে একের পর এক ছবি তোলেন, ভিডিও করেন। এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। রেস্তোরাঁর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে। তাই ওই রেস্তোরাঁর হঠাৎ জনপ্রিয়তা বৃদ্ধির কারণ মাছ। তবে সেটা কিন্তু তাদের মেনুতে থাকা কোনো মাছের রেসিপি নয়, বরং জীবন্ত মাছ। যেসব মাছ রেস্তোরাঁর মেঝেতে সাঁতরে বেড়ায়, মাঝে মধ্যে অতিথিদের পায়ে সুরসুরি দিয়ে যায়। রেস্তোরাঁটি রাজধানী ব্যাংকক থেকে 30 কিলোমিটার দূরে থাইল্যান্ডের নাখন পাখম প্রদেশে অবস্থিত না পা জিত রেস্তোরাঁ। রেস্তোরাঁর পাশে একটি নদীতে পানি বৃদ্ধি পেয়ে আশপাশের এলাকায় বন্যা দেখা দিয়েছিল। বন্যার পানি ওই রেস্তোরাঁর ভিতরে ঢুকে পড়ে এবং পরবর্তীতে বন্যার পানির সঙ্গে ভেসে আসে নানা প্রজাতির ও নানা রঙের মাছ। নদীর পাড়ের ওই রেস্তোরাঁর বয়স 30 বছরেরও বেশি। মালিকের নাম
পর্ণ কমল প্রাং প্রেম প্রি তিনি 4 বছর আগে প্রথমবার যখন রেস্তোরাঁটি বন্যার পানিতে ভেসে গিয়েছিল তখন তার খুবই মন খারাপ হয়েছিল। পর্ণকমল বলেন, আমার মনে হয়েছিল নিশ্চয়ই আর কোনো অতিথি আমার এখানে খেতে আসবেন না, কিন্তু একজন অতিথি এখানে খেতে এসে মেঝেতে জীবন্ত মাছ ঘোরাঘুরি করার ছবি তুলে তা অনলাইনে পোস্ট করেন। তারপরই অনেক মানুষ এখানে খেতে আসতে শুরু করে। যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি করবে ভারত। বাণিজ্য চুক্তির প্রথম ধাপ সইয়ের সম্ভাবনা। যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করছে ভারত। যেসব কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি এখনো হয়ে ওঠেনি তার মধ্যে প্রধান হলো দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি। রাশিয়া থেকে জ্বালানি আমদানি হ্রাস করার বিষয়টি ছিলই। সোমবার ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের নতুন চুক্তির কথা জানিয়েছেন। এই চুক্তি অনুসারে ভারত যে পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করে তার প্রায় 10% করবে যুক্তরাষ্ট্র থেকে। এই বাস্তবতায় ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির প্রথম ধাপ শিগগিরই সই হওয়ার সম্ভাবনা আছে। $500 কোটি টাকার সিনেমাও আর আমাকে টানে না, এমনটাই বললেন দীপিকা পাডুকোন। শোবিজের ঝলমলের দুনিয়ায় সাফল্যকে অনেক সময় মাপা হয় বিশাল বাজেটে, তারকা সমৃদ্ধ কাস্টিং আর বক্স অফিসের আইডিয়া। কিন্তু কিছু শিল্পী আছেন যারা এই প্রচলিত ধারণা বদলে দিচ্ছেন। বলিউডের সবচেয়ে বড় বাণিজ্যিক ছবিগুলোর মুখ হিসেবে পরিচিত দীপিকা পাডুকোন জানিয়েছেন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছেন এখানে আর্থিক পরিসর বা বক্স অফিসের মাইলফলক তার সিদ্ধান্তের মূল কারণ, বরং তিনি গুরুত্ব দিচ্ছেন উদ্দেশ্য, সৃজনশীলতা আর সততাকে। প্রভাস অভিনীত দুটি বহুল আলোচিত ছবি সন্দীপ রেড্ডির ভঙ্গার স্প্রিট ও নাগর সেনের কল্কির সিকুয়েল থেকে সরে দাঁড়ানোর পরই দীপিকার দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন স্পষ্ট হয়। এক সাক্ষাৎকারে দীপিকা জানান সংখ্যাটা তার সিদ্ধান্তকে প্রভাবিত করে না। তিনি বলেন, এই পর্যায়ে এসে আর সেটা নিয়ে ভাবি না। 100 কোটি, 500 কোটি কিংবা 600 কোটি এসব আর আমার মাপকাঠি নয়। দীপিকা বলেন তিনি এখন প্রকল্প বেছে নেন প্রবৃত্তি ও সততার ভিত্তিতে, পরিশ্রমিকের ভিত্তিতে নয়। এই অভিনেত্রী আরও জানান তার বিপরীত সত্যি কোনো কাজ হয়তো বড় বাণিজ্যিক ছবি নয়, কিন্তু আমার যদি মানুষটিকে বা বার্তাটিকে বিশ্বাস করি তাহলে আমরা পাশে থাকব। নারী কাবাডি বিশ্বকাপে উগান্ডাকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের মেয়েদের। স্মৃতি আক্তারের জন্য আজকের দিনটাকে একটু বিশেষই বলতে হয়। লাল সবুজ জার্সিতে প্রথমবার নারী বিশ্বকাপ কাবাডি খেলতে নেমে প্রথম ম্যাচে ম্যাচ সেরা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ দলও নিজেদের প্রথম ম্যাচে 4-2 পয়েন্টে উগান্ডাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে জয় দিয়ে। আজ বিকেলে ইনডোর স্টেডিয়ামের সব আলো যেন একাই কেড়ে নেন স্মৃতি। উগান্ডার একের পর এক রেইডারকে আটকে নজর কেড়েছেন রাজশাহীর মেয়ে। গ্যালারি থেকে তার জন্য গলা ফাটিয়েছেন সমর্থকেরাও। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই সেরার পুরস্কার উঠেছে স্মৃতির হাতে। 2009 সালে প্রতিভা অন্বেষণ কার্যক্রমে অংশ নিয়ে কাবাডিতে নাম লেখান স্মৃতি। তার আগ পর্যন্ত বিভাগীয় পর্যায়ে খেলেছেন জুডো। তার সঙ্গে তখন বড় বোন নাসরিন আক্তারও কাবাডি খেলা শুরু করেন। পরবর্তীতে নাসরিন খেলা ছেড়ে দিল, স্মৃতি খেলা চালিয়ে যান। অপেক্ষার অবসান ঘটিয়ে 2016 সালে জাতীয় দলে ডাক পান তিনি। সে বছরই SA গেমসে বাংলাদেশ ব্রোঞ্জজয়ী দলে ছিলেন স্মৃতি। এবার লক্ষ্য কাবাডি বিশ্বকাপেও পদক জেতা। শুরুটা জয় দিয়ে হওয়ায় আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে গেছে স্মৃতির। অনেক ভালো লাগছে, জয় পেয়েছি, চেষ্টা করব পরের ম্যাচগুলো জিততে। এটা আমার প্রথম বিশ্বকাপ, দেশের প্রতিনিধিত্ব করতে পেরে খুবই খুশি। আমরা সবাই মিলে চেষ্টা করব বাংলাদেশকে পদক এনে দিতে। কোর্টের লড়াইয়ে অবশ্য ছেড়ে কথা বলেনি উগান্ডাও। প্রথমার্ধে ভালোই লড়াই করেছে দলটি। প্রথম দিকে বাংলাদেশের মেয়েদের কিছুটা রক্ষণাত্মক মনে হয়েছিল, যার প্রভাব পড়ে পয়েন্টে। প্রথমার্ধ শেষে মাত্র 1-4, 1-2 পয়েন্টে এগিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে সেই
হারাতে থাকে প্রথমার্ধের মতো বিশ্বকাপের বড় মঞ্চে খেলা উগান্ডা। এ সুযোগে দুবার উগান্ডাকে অল আউট করে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশের মেয়েরা। তাতেই নিশ্চিত হয়ে যায় জয়। ফুটবলে বাংলাদেশ ভারত যত জানা অজানা গল্প রয়েছে। নাসির মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। মোট 29টি ম্যাচ, এর মধ্যে 13টি শেষ হয়েছে অমীমাংসিতভাবে ড্র হয়ে। ভারত জিতেছে 13টিতে আর বাংলাদেশ জিতেছে মাত্র 3টি ম্যাচ। একটা সময় দক্ষিণ এশীয় ফুটবলে বাংলাদেশ ও ভারতকে চির প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করা হতো। ফল যাই হোক না কেন, এই দুই প্রতিবেশী দেশের ফুটবল লড়াই সীমান্তের দুই প্রান্তে উত্তেজনা ছড়াতো। লড়াই হতো হাড্ডাহাড্ডি, মাঠে থাকতো আগুনের উত্তাপ। কিন্তু সময় বদলেছে, ভারত এগিয়েছে অনেকটা পথ। বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়লেও সাম্প্রতিক সময়ে হাভিয়ের কাবরেরার দল বেশ ভালো খেলছে। হামজা চৌধুরী ও সমিত সোমদের মতো খেলোয়াড় আসার পর বাংলাদেশের খেলা দেখতে দর্শকদেরও আগ্রহ বেড়েছে। তার বড় প্রমাণ দু দলের সর্বশেষ লড়াই। এবছর মার্চে শিলংয়ে এশিয়ান কাপের বাছাই পর্বে গোলশূন্য ড্র হয়েছে সে ম্যাচ। সেটি ছিল বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক। তার আগে 2021 সালে মালেতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপেও 0-0 ড্র করেছে দুই দল। 2019 সালের অক্টোবরের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটা ছিল আলাদা মাত্রার। কলকাতার সেই রাত দুই দেশের ফুটবল প্রতিদ্বন্দ্বিতাকে ফিরিয়ে নিয়ে যায় পুরনো উত্তাপে। বাংলাদেশ জিততে জিততে ড্র করে, সেই আক্ষেপের মধ্যে জন্ম নেয় নতুন এক স্মৃতি। বাংলাদেশের ভরাডুবির দুই ম্যাচ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম মুখোমুখি হওয়া 1978 সালে ব্যাংককে এশিয়ান গেমসে। কিন্তু সেই ম্যাচের ফল ভুলে যেতে চাইবে বাংলাদেশ। বিদেশ বোস হারজিন্দর সিং ও জাভিয়ার পিয়াসের গোলে বাংলাদেশ হেরেছিল 3-0 ব্যবধানে। এছাড়াও 1997 সালে কাঠমান্ডু সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচটিও বাংলাদেশের ফুটবল প্রেমীরা ভুলে যেতে চাইবেন। সেই ম্যাচে 74 মিনিট পর্যন্ত স্কোরলাইন গোলশূন্য ছিল। এরপর বিজয়ন ও বাইচুং ভুটিয়ার কারিশমায় বাংলাদেশ হেরে যায় 3-0 গোলে।